মনীষীদের জীবনী নিয়ে বই লেখা হয়েছে প্রচুর, কিন্তু তাঁদের জীবনযাপনের সবকিছু কখনো একটি বইতে সীমাবদ্ধ থাকে না। আবার একটি চরিত্র সম্পর্কে মোটামুটি ধারণা নিতে গিয়ে অনেক অনেক বই পড়া হয়ে ওঠে না। তাই ছোট কিছু জীবনীমূলক বইকে শ্রুতিসম্ভব করে তোলার চেষ্টায় আমি সঞ্জিদা তারিন। গল্পের গল্প গল্প শোনার অভ্যেস আমার ছেলেবেলার। ঠাকুমা দিদিমারা সব গল্প বলতেন। কত রকমের গল্প, কত ধরনের কথা বলা, তাতে কত কি রংদার মজা। একটা গল্পের ভেতরে ঢুকে পড়ে আরও কত কাহিনী। এর শরীরের মধ্যে ঢুকে পড়ে ওর কথা, ওর চলনের মধ্যে মিশে যায় তার গতি। কোনো একটা গল্পই তো শুধু শুনতাম না আমরা, কত সহজে শিখে নিতাম জটিল সব নকশা। গল্প আর আমাদের মস্তিষ্ক, গল্পের মতো আমাদের ভাবনাও তো অনেক স্তরের। এক ভাবনায় থাকে আরেক ভাবনার আভাস, সেই ভাবনায় আবার শুনি অন্য ভাবনার হাতছানি। সহজাত এই জটিলতা আমাদের খিদে। একটেরে প্যান প্যানে কথা শুনতে কার ভালো লাগে বেশি দিন? কাহাতক পোষায় বর বউ, ছেলে মেয়ে, নাতি নাতনিদের ঘ্যানঘ্যানা নেই। টিভি খুললেই চ্যানেলে চ্যানেলে একই গল্প, একই চরিত্র, একই জামা কাপড়, একই ঘরবাড়ি। ভাবখানা এই, যা দেখছি চোখের সামনে, যেমনটা দেখানো হচ্ছে তেমনটাই ভবিতব্য। স্বাভাবিক, স্বাভাবিকের এই ভূত চেপে বসেছিল ইউরোপের থিয়েটারে ১৯ শতকে। রাজা রানী, মন্ত্রী কোটাল, রাজপুত্রদের টপকে তখন মঞ্চে নেমে পড়েছে আম জনতা। মঞ্চে দেখা যাচ্ছে সাধারণ মানুষের বেঁচে থাকা, শোনা যাচ্ছে তাদের কথা, চিৎকার, শোকা যাচ্ছে তাদের ঘামের গন্ধ। দাবি উঠছে রাজকাহিনীর জায়গায় অতি সাধারণ জীবনকেই আঁকতে হবে মঞ্চে। এই দাবি যাঁরা তুলছেন তাঁদের বলা হয় স্বভাববাদী। তাঁরা প্রশ্ন তুলছেন, কে বলেছে বড় বড় সব মানুষদের জীবন নিয়েই নাটক হয় কেবল? খটোমটো ভাষা ছাড়া লেখা যায় না সংলাপ? শুরু হয়েছিল ইউরোপের মঞ্চের নতুন যুগ, আধুনিক ইউরোপীয় থিয়েটারের যাত্রা। বাস্তবিক ঘটনাটা ছিল বৈপ্লবিক। ওলট পালট হয়ে গিয়েছিল থিয়েটার শিল্পের প্রতিটা শাখায়। কিন্তু সাধারণ মানুষের যে জীবনকে দেখছি মঞ্চে, যেভাবে দেখানো হচ্ছে, তা যদি হয়ে যায় কোনো ছক, নাটকের পাত্রমিত্ররা যদি হয়ে পড়ে এক একটা ছক চরিত্র মাত্র, কোনো বিশেষ পদভ্যাস বা বিশেষ কোনো কথা বলার ধরনের মধ্যেই যদি আটকে পড়ে সাধারণ জীবন, ছক চরিত্রের এই ঝোঁকটির বিরুদ্ধে সমালোচনা শুরু হলো। সুইডেনের নাট্যকার অগাস্ট স্ট্রিনবার্গ গোড়ায় ছিলেন স্বভাববাদী, পরে নিজেই তিনি জোরালো প্রশ্ন তুললেন এর বিরুদ্ধে। তাঁর বিরক্তির মূল কারণ, সাধারণ মানব চরিত্রের ধারণা বলতে ধরে নেওয়া হচ্ছে মধ্যবিত্ত মানব চরিত্র কেবল। আরও অনেক ধরনের মানুষ তো আছেন, তাই অস্বাভাবিক কি আরও নানান চরিত্রের মঞ্চে আসা? রাশিয়ার নাট্যকার আন্তন চেখভও এমনভাবে নাটক লিখতে শুরু করলেন যে স্বাভাবিক বাস্তবের রীতি রেওয়াজ অনুযায়ী আঁকাই যাবে না তাকে মঞ্চে। আসলে বিপত্তিটা হলো, সাধারণ মানুষের যে জীবনকে দেখছি তার একেবারে নগ্ন বাস্তব রূপে, তা যদি হয়ে দাঁড়ায় তাদেরই ওপর চাপিয়ে দেওয়া কোনো নিয়মের মতো, যদি মনে হতে থাকে যেমন যেমন ভাবে তাদের জীবনকে দেখাচ্ছি তেমন তেমনই হবে তাদের জীবন, নাটক শেষে রূপকথার মতো যে নীতিবচনটি শোনাচ্ছি যেন বা সেটাই তাদের একরকম কপাল, তাহলে আসলে গল্প বলার ঢঙেরই গোলমাল এটা। একই গল্পের মধ্যে একাধিক গল্পের আভাসের যে স্বাভাবিক জটিলতা, সেটাই যেন ভুলতে বসেছি আমরা। একাধিক গল্প মানে একাধিক আদি মধ্য অন্ত, একাধিক সম্ভাবনা, অর্থাৎ গল্পের মতো জীবনেরও নানান সম্ভাবনা হতে পারে। ঠাকুমা দিদিমাদের গল্পগুলোতেও তাই ঘটত। কোনো একটা গল্পের টানটান উত্তেজনা ছিল না সেখানে। তাই কখনো এটাও চাইতাম না আমরা যে গল্প অবধারিতভাবে একই দিকে চলতে থাকুক। গল্পের শরীরে শরীরে থাকতো অজস্র ফাঁক ফোকর, সেগুলো ডাকতো আমাদের, আর সেগুলো দিয়েই ঢুকে পড়তুম আমরা কথার ভেতরের কথায়, শব্দের ভেতরের সুরে। কল্পনা তখন পাখা মেলে দিত, ঘুম জাগিয়ে দিত আমাদের স্বপ্ন। শুরু হতো আরও অনেক গল্প। ২০ শতকের জার্মান নাট্যকার বার্টোল্ট ব্রেখট বুঝেছিলেন এই সারসত্য। পৌঁছতে হবে কথার ভেতরকার উপকথায়, বাঁচিয়ে রাখতে হবে এই সব গল্প বলাটাকে। বাস্তবের হাজার ধাক্কা সত্ত্বেও জাগিয়ে রাখতে হবে আধুনিক কালের স্বপ্ন দেখাটাকে। অযোগ্য বুড়ি নামে একটা গল্প লিখেছিলেন ব্রেখট।
তাতে খুব স্পষ্ট করে না হলেও উল্লেখ ছিল ছেলেবেলা থেকেই ভদ্রলোকেদের প্রতি তাঁর ঘৃণা আর সেই ঘৃণার কারণের কথা। এ ব্যাপারে তাঁকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন তাঁর দিদিমা। ৭২ বছর বয়সে স্বামী মারা যাওয়ার পর এই দিদিমা হঠাৎ তাঁর পরিবারের অন্যান্যদের চমকে দিয়েছিলেন। ক্লান্তিকর মধ্যবিত্ত ভদ্র জীবনের আইন কানুনের একঘেয়েমি ছেড়ে দিয়ে তিনি মেলামেশা করতে আরম্ভ করলেন বেশ গোলমেলে, ততটা ভদ্র নয় এমন সব লোকের সঙ্গে। মধ্যবিত্ত ভদ্রলোকদের জগতের বাইরে ওই সব ধরনের লোকদের প্রতি এক দুর্নিবার আকর্ষণ ব্রেখটেরও আজীবন থাকবে, যেমন থাকবে এই ভদ্র জনচিত জীবনযাপনের প্রতি তীব্র এক ঘৃণা। ১৮৯৮ সালটি পৃথিবীর থিয়েটারের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এই সালেই মস্কোয় তৈরি হয়েছিল স্বভাববাদী অভিনয়ের সর্বকালের সেরা পরাকাষ্ঠা মস্কো আর্ট থিয়েটার। প্রতিষ্ঠাতা নেমিরোভিচ দানচেঙ্কো এবং কনস্তান্তিন স্তানিস্লাভস্কি। স্তানিস্লাভস্কিকে বলা হয় পৃথিবীর ইতিহাসে অভিনয়ের সর্বকালের সেরা অভিনয় শিক্ষক ও ব্যবস্থাপক। মস্কো আর্ট থিয়েটার তাঁর অনেক চিরস্মরণীয় প্রযোজনা পৃথিবীকে দিয়েছে। সেসবের বর্ণনা এবং স্তানিস্লাভস্কির নিজস্ব লেখাপত্র আজও হবু অভিনেতা অভিনেত্রীদের কাছে বেদ স্বরূপ। এই ১৮৯৮ সালের ১০ ফেব্রুয়ারি জার্মানির আউগসবুর্গ শহরের বাভারিয়া অঞ্চলের এক অতি সম্ভ্রান্ত পরিবারে জন্মালেন ইউজেন বার্টহোল্ড ফ্রেডরিক ব্রেখট। বাবা ফ্রেডরিক ব্রেখট ছিলেন হাইন্ডেল কাগজের মিলের ম্যানেজিং ডিরেক্টর, দেশের একজন সম্মানিত নাগরিক, আর মা সোফি ব্রেজিং ছিলেন একজন প্রশাসন আধিকারিকের মেয়ে। ফলে দুতরফ থেকেই শিশু ইউজেন পেয়েছিল এক ধরনের নাক উঁচু আভিজাত্য। এক গিলাস জলও গড়িয়ে খেতে হতো না তাকে। বড় হয়ে যখন বুঝতে শিখেছেন তখন লিখেছিলেন, মাল কড়িওয়ালা বাড়ির ছেলে হিসেবেই বড় হয়েছি আমি। বাপ মা আদর করে ঘাড়ে জড়িয়ে দিয়েছিলেন সাদা কলার, শিখিয়েছিলেন কেমন করে হাঁক পাড়তে হয় চাকরদের, সম্ভ্রম আদায় করে নিতে হয় ওদের কাছ থেকে। এক ধরনের শ্লেষ আছে এই উচ্চারণে। জীবন সম্পর্কে, অব্যবহৃত চারপাশ সম্বন্ধে এই একটা দূরত্ব ব্রেখটের চরিত্রের অঙ্গ হয়ে উঠবে। এই বোধটির কারণেই একই কবিতায় একটু পরেই লিখেছিলেন, বড় হয়ে যখন দেখলাম চারপাশটা, আমার আপন শ্রেণীর মানুষগুলোকে পছন্দ হয়নি, আর নিজের শ্রেণী ত্যাগ করে আমি যোগ দিলাম সাধারণ মানুষের সঙ্গে। আউগসবুর্গ শহরটা একসময়ে ছিল ইউরোপের ব্যবসা বাণিজ্যের এক বড় সড়ক কেন্দ্র, কিন্তু ব্রেখটের জন্মের সময় সেই মর্যাদা তার ছিল না। আউগসবুর্গ তখন বাভারিয়া অঞ্চলের নিতান্ত এক মফস্বল। ৯০,০০০-এর মতো জনসংখ্যা, মোটামুটি দুটো কি একটা কাপড়ের কল, খান কয়েক কাগজের মিল। আউগসবুর্গে ছিল দ্রুত গতিতে বেড়ে ওঠা একটা স্থাপত্য শিল্প। আশপাশের গাঁ থেকে চাষিরা এখানে আসত কেনাকাটার জন্য আর নিজেদের তৈরি ফসল বিক্রিবাট্টা করবার জন্য। এমনিতে শহরটা ছিল খুব শান্ত আর ছবির মতোই সুন্দর। ব্রেখট লিখেছিলেন, আমাদের বাড়ির পেছন দিক দিয়ে বয়ে যেত একটা নদী, তার এক তীরে সারিবদ্ধ বাদাম গাছ আর অন্য তীরে শহর ঘেরা দেয়াল, দেখতে প্রাচীন দুর্গের পাঁচিলের মতো। প্রায় পুকুর হয়ে আসা নদীটাতে ভেসে বেড়াতো হাঁসের দল, বাদাম গাছগুলো পথে ছড়িয়ে দিত হলুদ হলুদ পাতা। নিজের জীবন নিয়ে রূপকথা বানিয়েছিলেন ব্রেখট। পরবর্তীকালে যে বলেছিলেন তাঁর জন্ম হয়েছিল ইট, কাঠ, কংক্রিট, অ্যাসফল্টের গহ্বরে, তা কিন্তু পুরোপুরি বানানো। ছেলেবেলা থেকেই ছিলেন নিয়ম অমান্যকারী, তাই ছোট ভাই বাবার পথ ধরে ব্যবসা সামলানোয় মন দিলেও ব্রেখটের মনে কস্মিনকালে ওই সব ইচ্ছে জাগেনি। ব্রেখটের বাবার পরিবার ছিল ক্যাথলিক মতাবলম্বী আর মার দিক থেকে সবাই প্রোটেস্ট্যান্ট। ছোটবেলায় তাঁর নামকরণ হয়েছিল মামার বাড়ির প্রোটেস্ট্যান্ট মত মেনেই। ছোটবেলায় বাবা আর মার দিকের দু ধরনের মতের দ্বন্দ্ব ব্রেখটের ওপর কতটা প্রভাব ফেলেছিল তা স্পষ্টভাবে বোঝা যায় না। তবে ক্যাথলিক আধিপত্যের বিরোধী বাইবেলের লেখক লুথারের ভাষা তাঁর ওপর কতটা প্রভাব ফেলেছিল তা নিয়ে গবেষণা করা যায়। যে তিনটি নাম তাকে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তার সবকটিই অবশ্য বর্জন করেছিলেন তিনি, ইউজেন আর ফ্রেডরিক বাদ। কেননা এই দুটো শব্দেই কেমন একটা দেশপ্রেমিক গন্ধ। আর বার্টহোল্ড নিয়ে ভাবতে গিয়ে মনে হলো হোল্ড অংশটা শব্দটিকে বেশ খানিকটা নরম, আলুলায়িত করে দিচ্ছে। তাই ওই অংশটাও তিনি বাদ দিয়ে দিলেন, নামটাকে করে দিলেন ধারালো, বার্টোল্ড। আমি বার্টোল্ড ব্রেখট, ব্ল্যাক ফরেস্টেই আদিবাস। শহরে বয়ে এনেছে মা আমাকে, আমি যবে তার ভিতরে ছিলাম শুয়ে।
অরণ্যের শীতল নির্যাস থাকবে আমার মধ্যে আমরণ উত্তরাধিকার। মানুষজনের প্রতি বন্ধুজনচিত ব্যবহার, আঁটো টুপি পরে থাকি প্রচলিত যেমন সমাজে। বলি গন্ধময় পশু সে বড়ই বিচিত্র ব্যাপার। আরও বলি এবং আমি তাদের দলভুক্ত নিজে। সকালের দিকে শূন্য ইজি চেয়ারগুলোতে আমার সময় পেলেই কটি রমণীকে বসাই আদরে, তাদের দিকে তাকাই নির্ভাবনাময়। বলে উঠি, সামান্য আস্থাও তোমরা রেখো না হে আমার উপরে। এবং সন্ধ্যের দিকে জড়ো করি কজন পুরুষ, আমরা জেন্টলম্যান বলে ডাকি পরস্পরকে। টেবিলগুলোয় ওরা পা উঠিয়ে বলাবলি করে, দিনকাল ভালো হবে আমাদের। জানতে চাই না আমি কবে। এই অফ পুওর বিবি কবিতাটায় দেখি স্বদেশ হারানো একজন মানুষের হাহাকার যেন। মজার ব্যাপার হলো যে অরণ্য ত্যাগ করে শহরে আসার কথা বলছেন ব্রেখট, সেটা ঘটেছে তার জন্মের আগেই। তার জন্মের আগে তার বাবা মা চলে আসেন শহরে, আর শহরে চলে আসার পর শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত হতে হতেই তিনি শিখছিলেন মহাশয়দের বুলি, দিন ঠিক বদলাবেই। পাশাপাশিই ছিল একটি প্রশ্ন, কবে? কিন্তু একটা কোনো স্থির প্রত্যয় কি ছিল না সেই সঙ্গে? একই কবিতার শেষ স্তবকে শুনি, অনিবার্য ভূমিকম্প ঘনাবে যখন, আশা করি ভার্জিনিয়া চুরুটামার যেন স্তিমিত না হতে দিই তিক্ততাবশত আমি। বার্টোল্ট ব্রেখট ব্ল্যাক ফরেস্টের থেকে সেই কবে আমার মায়ের ভেতর থেকে পিচ ঢালা পথের শহরে বিতাড়িত। ব্রেখট জানেন সেই ভূমিকম্প অবশ্যম্ভাবী, কারও ক্ষমতা নেই তাকে আটকায়। এই মুহূর্তে যতই না দেখাক তাকে সুদূর কোনো কল্পনা মাত্র, যতই না থাকুক বর্তমানের সব তিক্ততা, এই মানুষ আর তার চারপাশ নিয়ে তিক্ততাকে আজীবন এড়িয়ে চলতে চাইবেন ব্রেখট। পরবর্তীকালে যখন পাকাপোক্তভাবে গড়ে উঠবে তাঁর নিজস্ব এক নাট্যরীতি, তখন তিনি বুঝতেও পারবেন এই তিক্ততা গড়ে ওঠে কেন, কী বা তার ফলাফল। নিজেই তিনি জানিয়েছেন, বড় হয়ে উঠতে উঠতেই কিভাবে তিনি বুঝতে পারছিলেন নিজের শ্রেণীর লোকেদের বোকামি আর ভণ্ডামি। বুঝতে পেরেছিলেন গোটা পৃথিবী জুড়ে এই শ্রেণীটির প্রাধান্য আর আধিপত্য। সহজ, স্বাভাবিক, স্পন্দনময় জীবন সেখানে সম্ভবই নয়। সেই অভিজ্ঞতার আলোয় যখন ফিরে তাকাবেন নিজের শৈশবের দিকে, তখন এই শহর, এই সময়কে মনে হবে বিদেশ, অজানা কোনো বিভূঁই। তখন মাতৃগর্ভ দেখা দেবে এক পরম নিশ্চিন্তির আশ্রয় হিসেবে। সেখান থেকে পিচ ঢালা কাঠ শহরের রাস্তায় যেন বিতাড়িত তিনি। ব্রেখট কিন্তু এখানে শুধুমাত্র নিজের মায়ের কথা বলছেন না। তাঁর এই বিতাড়িত বহিষ্কৃত হওয়া তো সব সভ্যতা ইতিহাসেরই গল্প। সব মানুষই কি ফিরতে চায় না প্রথম সেই মায়ের কাছে, একেবারে শুরুতে? ইতিহাস তাহলে হয়তো অন্যরকম হতো। হয়তো তাহলে এত ভয়ঙ্কর কষ্টকর ঠেকত নাই প্রত্যয় যে কেউ সাদা কেউ কালো, রঙিন বলেই ভালো, বর্ণ জাতি শ্রেণী লিঙ্গের বিদ্বেষ দীর্ণ এই পৃথিবীতে প্রথম মায়ের গর্ভে আবার জন্মাতে চাওয়ার ইচ্ছেটা এমন হাহাকারের মতো শোনাতো না হয়তো। এই পরিবেশে ছোটবেলা থেকেই ব্রেখটের মধ্যে গড়ে উঠছিল এক ধরনের আগপাছ বিচার করে ছক্কাটা ধূর্ত চরিত্র বৈশিষ্ট্য। ছেলেবেলা থেকেই ছিলেন একগুঁয়ে আর বিদ্রোহী ধরনের। বাবা ও মা দুজনেরই তরফের পূর্বপুরুষরা ছিলেন ধূর্ত, বদমেজাজি চাষাভূষোর দল। বন্ধুবান্ধবের স্মৃতিচারণায় অনেকেই ব্রেখটের এই ছকবাজি আর ধূর্তামিকে দেখিয়েছেন ওই পূর্বপুরুষদের চরিত্র লক্ষণের বিবর্তিত রূপ হিসেবে। জ্ঞান, বিজ্ঞান চর্চা আর ব্যবসা বাণিজ্য দুটো ক্ষেত্রেই ব্রেখটের ছকবাজি কায়দা করে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এইসব হয়তো সেই গোপন স্বভাব, সন্দিগ্ধ চিত্ত পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। এদের মধ্যে খুব স্বাভাবিকভাবে ছিল শহুরে মানুষদের প্রতি ঘৃণা আর যে কোনো আড়ম্বরময় গালভরা কথার প্রতি অবিশ্বাস। ব্রেখটের নাটকে নতুন নতুন মজাদার শব্দ উদ্ভাবনার প্রবণতা দেখা যায়। দেখা যায় তীব্র শ্লেষ উপহাস, প্রচলিতকে উল্টে পাল্টে দেওয়া প্যারোডি, কিংবা সমাজের নগণ্য শ্রেণীর মানুষদের প্রতি টান। শরীরে চাষের রক্ত বইছে বলেই হয়তো ঘটছিল এসব।